আজ তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেমিস্টার 1 ক্লাস 11-এর সেই গল্পটি আমি সারসংক্ষেপটা বলে দিচ্ছি, ঠিক আছে? এই কাহিনিটা যদি জানা থাকে দেখবে তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর খুব সহজে পেরে যাবে। তাহলে না করে দেরি, চলো শুরু করি। এখন থেকে শুধু অডিওটা পাবে, ফেসটা আমি আর আনছি না, ঠিক আছে? দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কে লিখেছে? আর কে নারায়ণ। খুব বিখ্যাত একজন রাইটার আর কে নারায়ণ। পুরো নামটা কি? রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, আর কে নারায়ণ, ঠিক আছে? এই যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা কোত্থেকে নেওয়া হয়েছে? মূল গ্রন্থের নাম কি? মূল গ্রন্থের নাম হচ্ছে মালগুড়ি ডেজ। মালগুড়ি, মালগাড়ি না কিন্তু আবার, হ্যাঁ ঠিক আছে, এটা ট্রেনের ব্যাপার স্যাপার নয়। মালগুড়ি ডেজ, স্পেলিংটা কী হবে? MALGUDI, মালগুড়ি ডেজ, ঠিক আছে? দেখো, এই যে অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজার কোত্থেকে এসছে? অ্যাস্ট্রোলজি থেকে। অ্যাস্ট্রোলজি মানে কি? জ্যোতিষশাস্ত্র। এই যে জ্যোতিষশাস্ত্র নিয়ে যা কিছু আছে সেই পড়াশোনাটাকে কি বলবো? অ্যাস্ট্রোলজি বলবো। আর যারা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন, আমাদের ভবিষ্যৎবাণী করে দেন গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে, যে তোমার রাশিতে এইটা চলছে, আগামীতে এই ঘটবে, এই সবগুলো যারা বলে দেন তাদেরকে কি বলবো? অ্যাস্ট্রোলজার বলবো। তা আমরা এই কাহিনীতে এরকমই একজন অ্যাস্ট্রোলজারেরই কাহিনী পাবো, ঠিক আছে? যা বাস্তবে উনি অ্যাস্ট্রোলজার না হলেও অ্যাস্ট্রোলজার সেজে, মানে উনার ছদ্মবেশটা ছিল অ্যাস্ট্রোলজার। এই গল্পে আমরা দেখতে পাবো যে সেই অ্যাস্ট্রোলজার, মানে যে কিনা ছদ্মবেশে অ্যাস্ট্রোলজার রূপে আছে, সেই অ্যাস্ট্রোলজার কি করছে? প্রতিদিনকার মতো দুপুরবেলা সে একটা জায়গায় গিয়ে দোকান দিত, ঠিক আছে? কোন জায়গাটা দোকান দিত? একটা টাউন হল পার্ক বলে জায়গা আছে, সেই টাউন হল পার্কের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার পাশে একটা তেঁতুল গাছের নিচে। কি গাছ? তেঁতুল গাছ। তেঁতুল গাছকে ইংলিশে কি বলবো? ট্যামারিন্ড ট্রি, TAMARIND, ট্যামারিন্ড বা ট্যামারিন্ড ট্রি। সেই তেঁতুল গাছের নিচে সেই দোকানদার দোকানটা বসাতো। যেহেতু অ্যাস্ট্রোলজার, সাথে একটা ব্যাগে করে সব কিছু জিনিসপত্রগুলো নিয়ে যায়। এবার ব্যাগের মধ্যে কী কী নিয়ে যায় সেটা একটু জেনে নিই। কী কী নিয়ে যায়? 1 ডজন কড়ি নিয়ে যায়। কড়ি বোঝো? কড়ি হচ্ছে ওই যে পুজোয় লাগে না, ছোটো ছোটো সাদা রঙের, লক্ষ্মী কড়ি বলি আমরা, হলুদ রঙের হয়, সাদা রঙের হয়, সেই কড়ি। সেটা কতখানি আছে? 1 ডজন, মানে 12খানা কড়ি। তারপরে একটা ছক, একটা মিস্টিক চার্ট বলেছে। মিস্টিক চার্ট মানে রহস্যময় একটা চার্ট বা ছক, স্কোয়ার সাইজের কাপড়ের উপর। স্কোয়ার মানে বর্গাকার, মানে 4-5টা সমান এরকম একটা কাপড়ের উপরে কিছু গ্রহ নক্ষত্রের অবস্থানযুক্ত একটা ছবি থাকতো। সেটা ওই অ্যাস্ট্রোলজারই বুঝতে পারবে, আমাদের মতো সাধারণ মানুষেরা বোঝার কথা নয়, তাই তো? আমরা ডাক্তার প্রেসক্রিপশনে কী লিখেছে, ডাক্তার কী ওষুধ, কিচ্ছু বুঝতে পারি না, আবার ওই অ্যাস্ট্রোলজারের কথা বুঝবো? হ্যাঁ, ডাক্তার লিখে দেয় আগরতলা, আমরা বুঝি চকিরতলা। তা আবার এখানে আবার অ্যাস্ট্রোলজারের কথা তো বোঝার, তো ওটা আমাদের সাধ্যের বাইরে। যাই হোক, ফিরে আসছি ব্রেকের পর। তো বলছিলাম যে সেই একটা চার্ট কিসের উপর থাকতো? সেই বর্গাকার বা চারকোনা কাপড়টার উপরে থাকতো। সেই কাপড়ের উপর যেই ছবিগুলো আঁকা থাকতো ওগুলো না আবছা আবছা। কেন আবছা আবছা বললাম? অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, অবস্কিওর। অবস্কিওর মানে আবছা, অস্পষ্ট, ঠিক আছে? আর সাথে কি থাকতো? তাহলে কি কি বললাম? 1 ডজন কড়ি, একটা চার্ট থাকতো, এবার একটা নোট বই থাকতো, আর থাকতো তাল পাতার পুঁথি। তাল পাতার পুঁথি মানে আগেকার দিনে না তাল পাতার উপরেও লেখালেখি হতো। তা বলছে সেই তাল পাতার উপরে অনেক কিছু লেখা থাকতো। সেই তাল পাতার নথিপত্রগুলো নিয়ে সে ওই ব্যাগের মধ্যে পুরে তারপরে সে দোকান খুলতে যেত। তাহলে ব্যাগের মধ্যে কী কী থাকতো আরেকবার বলে দিই। 1 ডজন কড়ি, একটা রহস্যময় চার্ট, ঠিক আছে, একটা ওই নোট বই, আর কিছু পলমায়রা রাইটিং বা তাল পাতার পুঁথি। তাহলে পলমায়রা মানে পাম মানে তাল, সেখান থেকে এসছে পলমায়রা রাইটিং বা তাল পাতার পুঁথি, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে সে ওই তেঁতুল গাছের নিচে তার দোকানটা সাজিয়ে বসতো। এবার দোকান তো সাজালো, ঠিক আছে, এবার যদি জ্যোতিষীকে যদি জ্যোতিষীর মতো দেখতেই না মনে হয়, তাহলে কিন্তু কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারবে না, আসতে চাইবে না বা ভরসা পাবে না। লোকে ভাবে এই লোকটা ভণ্ড, হিপোক্রিট একটা, তাই ভাববে না? তাই জন্য লোকে কিন্তু যেতে চাইবে না। তাই জন্য লোককে আকর্ষণ করার জন্য একদম অ্যাস্ট্রোলজারের মতো করেই সাজতো। মানে ওখানে যদি একটা জিন্সের প্যান্ট, একটা সুন্দর একটা শার্ট পরে বসে গেল, তাহলে কিন্তু আসবে না। তাই উনি কী করতো? একটা সুন্দর চেহারাটা আগে তৈরি করতো। কীরকম? কপালে ছাই মেখে তার উপরে একটা সিঁদুরের লাল ফোঁটা দিয়ে দিত। কপালে যদি ছাই থাকে
আরও একটা ফোঁটা থাকে সিঁদুরের, তার ওপর আবার মাথায় কী পরতো, গেরুয়া রঙের একটা পাগড়ি পরতো, স্যাফরন, স্যাফরন মানে কি গেরুয়া, গেরুয়া রঙের একটা পাগড়ি পরতো। পাগড়িকে ইংরেজিতে কী বলে, টারবান। তাহলে চেহারাটা একটু কল্পনা করে দেখো, যে কপালে ছাই মাখা, স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই, তারপরে ভার্মিলিয়ন বা সিঁদুরের ফোঁটা, মাথায় আছে একটা গেরুয়া রঙের পাগড়ি, ব্যাস এই রকম অবস্থায় এদিকে গাল ভর্তি দাড়ি, গোঁফটাও মোটা, বেশ সুন্দর লাগছিল দেখতে। মাথাটা, চোখটা, তার কপালটা এতটাই চকচক করতো যে কাস্টমাররা খুব সহজেই না অ্যাট্রাক্টেড হয়ে যেত। মনে হচ্ছে যেন কসমস বা ডালিয়া ফুলের ওপরে মৌমাছিরা যেমন করে আকৃষ্ট হয়ে চলে আসে, ঠিক সেই রকম করেই ওরাও যেন চলে আসতো। এবার এই জায়গাটা না প্রচণ্ড ভিড় হতো। কেন ভিড় হতো? কারণ এই টাউন হল পার্কের এই জায়গাটা প্রচণ্ড বিজি, সবসময় ক্রাউডেড, লোকে আনাগোনা সবসময় লেগেই থাকতো। সেই জন্য রাস্তার দুধার দিয়েই প্রচুর দোকান লাইন করে বসে যেত। এখানে কী কী ধরনের ব্যবসা হতো একটু জেনে নাও। সেটা হচ্ছে, ধরো ওষুধ বিক্রেতারা থাকতো, তারপরে যে চোরাই লোহার জিনিসপত্র, যেগুলো রিজেক্টেড জিনিসপত্র, সেগুলোর এখানে কেনা বেচা হতো। তারপরে জাদুকর, ম্যাজিশিয়ানরা জাদু দেখাতো, থাকে না হাটে বাজারে যেমনটা হয়ে থাকে সেটা। তারপর না ওই একজন সস্তার কাপড় বা চিপ ক্লোথ বলি না আমরা, সেই সস্তার কাপড়ের নিলামি করতো, মানে খুব অল্প পয়সায় যেন সেল করতো। তা সেই জন্য আর এই যে নিলামি করতো, যে অকশনিয়ার বলে, এটা কী বলবো, অকশনিয়ার। অকশন তোমরা অনেকে দেখেছো, আইপিএল অকশন হয়, অনেক কিছুতে অকশন হয়ে থাকে, সেই অকশনিয়ার। অকশনিয়ার মানে কি, সেই নিলামকারী বা নিলামদার। সেই নিলামদার ওই কাপড়ের সবসময় অকশন করতেই থাকতো, অল্প দামে যেন, বলে না এই সকাদো বলতে থাকে না, ওইরকম টাইপের ব্যাপারটা, ঠিক আছে। সেই নিলামদার এত চেঁচামেচি করতো, তো জায়গাটা সবসময় হইচয়ে ভরে থাকতো। তো এটা একটা গেল। আর তার পাশেই থাকতো আবার কি, একটা বাদাম ভাজা, গ্রাউন্ড নাট বিক্রি করতো। গ্রাউন্ড নাট কোনটা, যেটা মাটির তলায় যে বাদামটা হয় সেইটা। সেই বাদাম ভাজা বিক্রেতা থাকতো একটা, তার দোকানটা নিয়ে বসতো। সে আবার একটা মশালের আলো জ্বালিয়ে রাখতো, তো সেই আলোটায় সে সেল করতো। সেই দোকানে কাস্টমার প্রচুর আসতো। তার কারণ হচ্ছে, সে খুব আকর্ষণীয়ভাবে দোকানের না রোজ রোজ নাম চেঞ্জ করতো, নতুন নতুন নাম দিত। আজকের দোকানে একটা নাম দিল, পরের দিন আরেকটা নাম চেঞ্জ করে দিল, তারপর দিন আরেকটা নতুন নাম। ধরো একবার আজকে ধরো দিল বম্বে আইসক্রিম, পরের দিন ওই নামটা চেঞ্জ করে বলে দেবে দিল্লি কাঠবাদাম। তারপর দিন হয়তো দিল কিংস ডেলিকেসি বা রাজার সুস্বাদু খাবার, এরকম করে নামগুলো চেঞ্জ করতে থাকতো, ঠিক আছে। এরকম নাম চেঞ্জ হলে কী হয়, লোকের একটু অ্যাট্রাক্টেড বেশি হয়, খুব আকর্ষণীয় হয়ে পড়ে, তাই লোকেরা প্রচুর বাদাম কিন্তু কিনতে আসতো। এবার লোকেরা যখনই ওনার দোকানে ওই বাদাম কিনতে আসতো, বাদাম খেতে খেতে পাশেই বসে থাকা সেই অ্যাস্ট্রোলজারের দিকেও তো চোখ পড়তো। এই বাদামওয়ালার দোকানের আলোর কিছুটা অংশ গিয়ে ওখানটাও পড়তো, তাই তার না নিজস্ব কোনো আলো নিয়ে আসতে হতো না। তার মানে তার কিন্তু লাইটের খরচাটা বেঁচে গেল। আর তখনকার দিনে তো এরকম ইলেকট্রিসিটি, কারেন্টের ব্যাপার স্যাপার অত ছিল না, তাই এরকম মশাল টশাল জ্বালিয়ে, বিভিন্ন হ্যাজাক বাতিগুলো জ্বালিয়েই ব্যবসা করতো আর কি। দুপুরে তো লাগে না, ওই সন্ধে বিকেল থেকে শুরু হয় আর কি, যখন একটু অন্ধকারটা নেমে আসে ওই সময় এগুলোর প্রয়োজন পড়ে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই অ্যাস্ট্রোলজার কখনোই নিজের কোনো আলো নিয়ে আসতো না, নো লাইটার। ও কী করতো, ওই বাদামওয়ালার দোকানের হালকা আলোয় যতটুকু যা পারতো সেই আলোতেই ও ব্যবসাটা করতো। তাতে কী হতো, ওর একদিকে ভালো হতো, ওর ধরা পড়ার ভয়টা কম থাকতো। কারণ বেশি আলোর মধ্যে যদি অনেকে অনেক কিছু বুঝে পেলো, কিছু জিজ্ঞাসাবাদ করে, ওকে কোনোভাবে জেরা করে, সেই জন্য ওর অল্প আলোতে ওর বেশি সুবিধে হয়। এবার তার ফলে কি, ওর চোখটা বেশি জল করে অল্প আলোয়। এবার কাস্টমাররা, ওর তো অলরেডি চেহারাটা খুব আকর্ষণীয়, ওইরকমভাবে সেজে বেজে আসে। এইবার ওকে দেখে কাস্টমাররা ওর কাছে যেত, গিয়ে তাদের ভবিষ্যতের যা কিছু জানতো। আর এই যে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, সে কী করতো, নিজের অভিজ্ঞতার ভিত্তিতে যা কিছু বলতো, ঠিক আছে। সে তো আর কী বলবো, অ্যাস্ট্রোলজির কিন্তু এও জানে না, জ্যোতিষী যে ও হয়েছে, ও তো আর সত্যিকারের জ্যোতিষী নয়, ও তো সেজেগুজে আসে আর কি। লোকের জীবনে মূল সমস্যাগুলো কী কী ও তো দেখেছে অনেকের লাইফে, তো ওইটার থেকে না আইডিয়া করে করে বলতো তোমার জীবনে এই সমস্যাটা চলছে। আর যেই সমস্যাটা প্রত্যেকের লাইফেই থাকে ওগুলোকে টার্গেট করতো। আর এমন কথা বললে তো যে কেউ সহজে বিশ্বাস করবে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আপনি ঠিক বলেছেন গুরুদেব, এই যে এই রকম কথাগুলো বলবে। আর ও এইটারই ফায়দা তুলত। সে কী করতো, সে এক একটা প্রশ্নের জন্য কিন্তু 3 পয়সা নিত। কত পয়সা? 3 পয়সা। ও যে কোনো মানুষের লাইফের যে মেন সমস্যাগুলো, যেমন বিয়ে নিয়ে সমস্যা,
টাকা পয়সার সমস্যা, রিলেশনশিপের সমস্যা, এই সমস্যাগুলোকে না ও ভালো করে আগে লোকের মধ্যেকার সমস্যাগুলোকে দেখেছে, দেখে দেখে সেগুলোর অভিজ্ঞতাগুলো নিয়ে ওগুলোই ও কিন্তু ওই জ্যোতিষীর আসনে বসে এগুলোই লোকেদের বলে, আর লোকেরা ওগুলোই বিশ্বাস করে বসে থাকে। তো এক একটা প্রশ্নের জন্য কত নিত? 3 পয়সা, আর 5 মিনিট লাগতো, ম্যাক্সিমাম 5 মিনিট। ও 5 মিনিটের মধ্যে ও কাস্টমারের সব সমস্যা বুঝে যেত। এবার কাস্টমার যখন ওর কাছে আসতো, সেই অ্যাস্ট্রোলজার কী করতো? অ্যাস্ট্রোলজার কিন্তু প্রথমে 10 মিনিট চুপচাপ শুনতো, কিচ্ছু বলতো না 10 মিনিট ধরে, কারণ সে জানে আরও ভালো করে যদি আমি চুপচাপ থাকি তাতে কী হবে, সে কাস্টমার নিজে থেকে অনেক ইনফরমেশন দিয়ে দিবে। কাস্টমার কী করে, ওই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আগেই বলতে থাকে, আমার দিনটা খুব ভালো যাচ্ছে না, আমার এই টাকা পয়সার সমস্যা, আমার খুব মনে হচ্ছে কোনো শত্রু আছে, হেনা তেনা অনেক কিছু নিজে থেকেই বলে দেয়। তো তার ফলে এই জ্যোতিষী তো খুব চালাক, তো জ্যোতিষী কী করতো, ওর কথাগুলো শুনে ওগুলোকে একটু মশলা মাখিয়ে সুন্দর করে গুছিয়ে বলে দিত। সে কী করতো, এই কাস্টমারের হাতের দিকে তাকিয়ে রেখাগুলোর দিকে যেন দেখছে, মানে অ্যাক্টিং করতো আর কি। ও তো কিছু বোঝে না সব, কিন্তু অ্যাক্টিং করতো। অ্যাক্টিং করতে করতে বলতো, মনে হচ্ছে আপনার শনির দশা চলছে, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না। যখনই এইসব কথা বলে কাস্টমার তো বুঝে বলতে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ বলেছেন আপনি, ঠিক বলেছেন গুরুদেব, আরও বলুন না, আরও বলুন না, কি জানেন। ব্যাস, ওই যে একটা করে প্রশ্ন করতো, 3 পয়সা করে রোজগার হয়ে যেত। আরও হয়তো বলতো যে আপনার কোনো দুঃসম্পর্কের কোনো আত্মীয় আছে, মানে আপনার কোনো, মানে এরকম বাড়িতে হয়তো ফ্যামিলিতে কোনো এরকম মহিলা আছে যে আপনার উন্নতি সহ্য করতে পারে না, আপনাকে হিংসে করে। ও হয়তো অনেক কিছু ভেবে টেবে বলতো, হ্যাঁ ঠিক, আমার পরিবারেতে এরকম একজন আছে যে আমাকে সহ্য করতে পারে না। ব্যাস, এগুলো কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে ওই অ্যাস্ট্রোলজার বলতো, আর লোকেরা নিজেদের লাইফের সাথে দেখতো কি, হ্যাঁ ঠিকই তো, আসলে ওটা তো অভিজ্ঞতায় বলেছে, ও কি আর ভবিষ্যৎবাণী করেছে না, কিন্তু ওরা তো আর অত কিছু বুঝতো না, ব্যাস হয়ে যেত। তখন সবাই খুব মানে প্রশংসা করতো, এই অ্যাস্ট্রোলজারটা খুব ভালো, অ্যাস্ট্রোলজার খুব ভালো গণনা করতে পারে। এইভাবেই তো ওর দিনের পর দিন ব্যবসাটা রমরমিয়ে চলছিল, ঠিক আছে। এই যে অ্যাকচুয়ালি এ তো আর অ্যাস্ট্রোলজার হতে চায়নি, ও তো একটা গ্রামে বাস করতো এই অ্যাস্ট্রোলজার। সেখানটায় মানে ওর কোনো প্ল্যানিংই ছিল না যে কোনো দিন ও অ্যাস্ট্রোলজার হবে, অনেক দূরে নিজের গ্রাম ছেড়ে অনেক দূরে চলে আসবে। মানে একটা ঘটনা ঘটেছিল, তারপরেই সে নিজের গ্রাম থেকে পালিয়ে চলে এসছে। কত দূরে চলে এসছে? 200 মাইল, 200 মাইলস অ্যাওয়ে, 200 মাইল দূরে চলে এসছে। মানে একটা নিজের পছন্দের গ্রাম, প্রিয় গ্রাম থেকে যদি কেউ 200 মাইল দূরে চলে আসে, মনে হবে না মাঝখানে যেন একটা সমুদ্র সমান দূরত্ব। তাই ও গ্রামের কথা মনে পড়লেও কিছু করার নেই, ও গ্রামে আর ফিরে যেতে পারবে না, কারণ ওখানে গেলেই একটা ঘটনা ঘটেছিল, আমি একটু পরে বলছি আবার। তো ওই ঘটনার থেকে বাঁচার জন্যই ও এত দূরে 200 মাইল দূরে চলে এসেছিলো। ও যদি নিজের গ্রামেই থাকতো তাহলে ও অনেক সুখে জীবন কাটাতে পারতো। ওর পূর্বপুরুষরা, বাবা ঠাকুরদারা যেসব কাজ করতো, মানে কৃষি কাজ করতো, জমিতে যেমনটা লাঙল দেওয়া, ফসল ফলানো, এইসব কাজ করে বিয়ে টিয়ে করে সুখেই কিন্তু সংসার করতে পারতো। কিন্তু অমনটা ওর ক্ষেত্রে ঘটেনি। ও একটা ঘটনার ফলে বাধ্য হয়ে চলে এসছে। মানে ওর এক বন্ধু ছিল, সে বন্ধুর নাম ছিল গুরু নায়ক। গুরু নানক না, কিন্তু শিখদের যে ধর্মগুরু গুরু নানক তিনি না, গুরু নায়ক, ঠিক আছে। সেই গুরু নায়ক, GURU, গুরু নায়ক, NAYK, সেই গুরু নায়কের সাথে বন্ধুত্ব ছিল। তো দুই বন্ধু মিলে একবার এই হয় না, মানে এই জুয়ার আসরে গেছে, জুয়া খেলতে খেলতে ওখানটায় ড্রিঙ্ক করেছে, মদ্যপান করে টরে ওখানে কোনোভাবে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। ওই ঝগড়াতেই মানে কি করে, এই অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে আঘাত করে। আঘাত করার মানে তাও কি দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে। যখনই আঘাত করে ব্যাস, ও তো ওখানেই পড়ে যায়। মানে এ তো ভেবেছে বোধহয় মরে গেল বোধহয়। তো ধরা পড়ার ভয়ে ও কী করেছিল, ওই কী বলে, গুরু নায়ককে নিয়ে গিয়ে কাছেই একটা কুয়ো ছিল, পরিত্যক্ত কুয়ো একটা, সেই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। ফেলে ওখান থেকে পালিয়ে চলে এসছে যাতে কেউ টের না পায়। ব্যাস, তারপর থেকেই তো পালিয়ে বেড়াচ্ছে। মানে ওর সন্দেহ যদি ও মরে গিয়ে থাকে তাহলে তো মুশকিল, আর যদি মরে গিয়ে না থাকে তাহলেও মুশকিল, কারণ কোনো দিন যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো মুশকিল হয়ে যাবে। সেই কারণে ও কী করছিল, এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। ওই যে এই কারণেই তো এই যে এত দূরে 200 মাইল দূরে এসে অ্যাস্ট্রোলজার সেজে ঘুরে বেড়াচ্ছে, নিজের যে আসল রূপ সেই রূপে কিন্তু থাকছে না ধরা পড়ার ভয়ে। যাই হোক, ও যে জায়গাটা যে দোকান করছে সেই জায়গাটায় না বিভিন্ন ধরনের লাইট থাকতো, কিন্তু সবার নিজস্ব নিজস্ব লাইট। ও একা যে আর কি আলো নিয়ে আসতো না,
মানে লাইট বলতে পৌরসভার বা মিউনিসিপ্যালিটির কোনো নিজস্ব আলো ছিল না, কিন্তু যে টাউন হল পার্ক হতে পারে, কিন্তু ওখানে কিন্তু কোনো ওরকম স্ট্রিট লাইট কিছু ছিল না। তাই দোকানদাররা কেউ হয়তো ওই যে হ্যাজাক বাতি টাইপগুলো নিয়ে আসতো, ওই যে আওয়াজ করতে থাকে না, ওই রকম লাইট জ্বলতো। কারো ক্ষেত্রে হয়তো ওই কী বলে মশাল জ্বলতো, কারো ক্ষেত্রে হয়তো সাইকেল বাতি কোনটা, ওই যে আগেকার দিনে দেখা যেত, এখন ততটা নেই। ওই হ্যান্ডেলের নিচে লাইটটা থাকতো আর চাকার মধ্যে ওর সেটা অংশটা দেওয়া থাকতো, যেটা ওখানে চাকায় ঘর্ষণের ফলে ওটা শক্তিতে পরিণত হয়ে ওই লাইটটা জ্বলতো, এরকম একটা ব্যাপার ছিল অনেক দিন আগের। তো সেই ধরনের বাতিগুলো জ্বলতো, আর একমাত্র যে আর কি লাইট ছাড়া চলতো। যাই হোক, এইভাবে তো ব্যবসা করতে করতে যখন রাত হয়ে গেল, তখন তো সবাই তাদের দোকানপত্র এবার গুটিয়ে নিয়ে চলে যাবে। তো বাদাম বিক্রেতাও তার যে মশালটা ছিল ওটাও এবার নিভিয়ে দিল। এইবার নিভিয়ে দেওয়ার ফলে কী হলো, এর তো জায়গাটা অন্ধকার হয়ে গেল, এই কি বলে অ্যাস্ট্রোলজারের জায়গাটা। এইবার কোনো একটা জায়গার, ওই অনেকগুলো দোকান ছিল তো, কোনো একটা জায়গা থেকে ওই হালকা একটা সবুজ আলোর মতো এসে ওখানটায় পড়ছিল, দোকানের ওই জায়গাটায়, ওই অ্যাস্ট্রোলজারের দোকানের সামনেটায়। তো ওই আলোর মধ্যে কিন্তু সে ওই গোছাগুছি করছিল, ওই কড়ি যা কিছু আছে জিনিসপত্র, ওগুলো সব একটা একটা করে চার্ট ওগুলো যা কিছু সব গুটিয়ে ব্যাগে ভরছিল। এইগুলো গোছাতে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। ওই যেটুকু আলো আসছিল ওই দূরের কোনো একটা দোকান থেকে, ওই আলোটাও ঢাকা পড়ে গেল। আর ব্যাপারটা কি, দেখে তার দোকানের সামনে একটা লোক এসে দাঁড়িয়েছে, অচেনা লোক, স্ট্রেঞ্জার। অচেনা লোককে কি বলবো, স্ট্রেঞ্জার। সেই স্ট্রেঞ্জারটা এসে দাঁড়িয়েছে। তো এবার অ্যাস্ট্রোলজারের মনে লোভ হলো। কিসের লোভ? যে এই তো আর একটা কাস্টমার বোধহয় পেলাম, দেখি এর একটু ঘাড় মটকাতে পারি কি না। শেষ দিকের যদি ব্যবসাটা আরেকটু হয়ে যায় তাহলে মন্দ কোথায়, তাই না? তো সে কী করলো, এই লোকটাকেই জিজ্ঞেস করছে, দাদা আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনি আসুন আমার সাথে কথা বলুন, আপনার মন ভালো হয়ে যাবে, আপনার কি সমস্যা আছে আমি সব সমাধান বলে দিচ্ছি। তো এই লোকটা খুব রেগে আছে, কোনো একটা ব্যাপার নিয়ে খুব রেগে আছে। লোকটা কিছু একটা উত্তর দিল, সে অতটা বোঝা গেল না। তো অ্যাস্ট্রোলজার আবার ডাকছে, ও দাদা আসুন আসুন। এবার লোকটা মুখ ঘুরিয়ে নিজের হাতটা ওই জ্যোতিষীর সামনে করে ধরেছে। এবার জ্যোতিষী ওই হাতটাকেই মানে একটু অ্যাক্টিং করছে, মনে হচ্ছে যেন রেখা বুঝে কিছু বলার চেষ্টা করছে, এরকম আর কি অ্যাক্টিং করছে। হাত দেখে বলছে, আপনাকে দেখে যা মনে হচ্ছে, আপনার হস্তরেখা দেখে যা মনে হচ্ছে, আপনার স্বভাবটা হচ্ছে আপনি একজন, মানে এই আপনি একজন বলতে ও থামিয়ে দিয়েছে ওই লোকটা। লয়েড মশাই, আমার স্বভাব চরিত্র নিয়ে আমি এখানে শুনতে আসিনি, আমার কাজের কথা বলুন, যে আমি কী জন্য এসেছি সেই সব বিষয়, আমাকে কাজের কথা বলুন। তখন জ্যোতিষী বলছে যে আমি এক একটা প্রশ্নের উত্তরের জন্য আমি 3 পয়সা চার্জ করি, তো 3 পয়সা না দিলে তো আমি বলবো না। তখন কি করলো, ওই পকেট থেকে 1 আনা বের করে ছুঁড়ে দিল, দিয়ে বলছে, এই নাও, এবার আমাকে বলো, আমার গুরুত্বপূর্ণ কথাগুলো বলো। আর যদি আমার মনে হয় যে তুমি ঠিক বলছো তাহলে ভালো কথা, আর যদি আমার মনে হয় যে তুমি ঢপ দিচ্ছ, ভুলভাল বকছো, তাহলে ওই যা দিলাম তার কিন্তু সুদে আসলে আমি সব টাকা ফেরত নিব বলে দিলাম। আর তখনই আবার অ্যাস্ট্রোলজার বলে, আর যদি আমি ঠিকঠাক বলি তাহলে আমাকে 5 টাকা দেবে। দেখো 5 টাকা চার্জ করলো। তো স্ট্রেঞ্জার বলছে, না না না, এত টাকা দেওয়া যাবে না। তো এবার অ্যাস্ট্রোলজার বলছে, তাহলে 8 আনা দেবেন, 8 আনা মানে 50 পয়সা দেবেন। তো অনেকক্ষণ এরকম কথাবার্তার মাধ্যমে ফাইনালি দুজনেই রাজি হলো এই ডিলটাতে। তো এবার স্ট্রেঞ্জার সেই অ্যাস্ট্রোলজারকে বলছে, দেখো তুমি যদি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে পয়সা তোমার, যদি ভুল বলেছো তাহলে কিন্তু আমি দ্বিগুণ পয়সা ফেরত নেব, মানে আমি যা দিচ্ছি তার ডাবলটা ফেরত নেব। যাই হোক, এবার সেই অচেনা লোকটি একখানা ওই দেশলাই কাঠি জ্বালিয়ে একটা চুরুট ধরালো, মানে সিগারেট ঠিক না, মানে চুরুট একটা জ্বালালো, ঠিক আছে, তো নেশা করার জন্য। আর উনি মানে অ্যাস্ট্রোলজার, সে কী করলো, ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করার অ্যাক্টিং করছে, মানে যাতে ওকে কারো সন্দেহ না হয়, ঠিক আছে। এবার যেই না দেশলাই কাঠিটা জ্বালিয়ে চুরুটটা ধরাচ্ছে ওই স্ট্রেঞ্জার, ব্যাস অ্যাস্ট্রোলজার না ওই দেশলাই কাঠির হালকা আলোতেই ওর মুখখানা দেখে ফেলেছে। আর অ্যাস্ট্রোলজার তো এবার চিনে ফেলেছে ওকে, মানে এই যে অচেনা ব্যক্তিটা, আসলে এই অচেনা ব্যক্তিই হচ্ছে সেই গুরু নায়ক, যাকে অ্যাস্ট্রোলজার ওই যে বলেছিলাম না যে জুয়া খেলার সময় ওই মদ্যপান করে চাকু মেরে দিয়েছিল, সেই গুরুনায়ককেই তো মেরেছিল এই অ্যাস্ট্রোলজার।
এবার অ্যাস্ট্রোলজারকে তো আর ওই গুরুনায়ক চিনতে পারছে না, মানে স্ট্রেঞ্জারটা চিনতে পারছে না, কিন্তু অ্যাস্ট্রোলজার যেহেতু ছদ্মবেশে আছে তাই অ্যাস্ট্রোলজার কিন্তু ওকে আবার চিনতে পেরেছে। ঠিক আছে, অ্যাস্ট্রোলজারকে ও চিনতে পারেনি, কিন্তু অ্যাস্ট্রোলজার ওকে চিনে ফেলেছে। তাই জন্য এবার অ্যাস্ট্রোলজার ভয় পেয়ে গেছে। তো অ্যাস্ট্রোলজার কী বলছে, আমি এইসব চ্যালেঞ্জ নিতে পারবো না, আমি চলে যাচ্ছি, আমার আজকে দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমার এবার দোকান গুটিয়ে আবার বাড়ি ফিরতে হবে। এবার খপ করে হাতটা ধরে ফেলেছে ওই স্ট্রেঞ্জার, মানে গুরুনায়ক। এবার ওই অ্যাস্ট্রোলজারের হাতটা ধরে ফেলেছে, ধরে বলছে, তুমি তো এত সহজে ছাড় পাবে না, আমি তোমার কাছে প্রথমে কাস্টমার হয়ে আসিনি, আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম বা এখানে চুপচাপ ছিলাম, তুমি আমাকে তোমার দোকানে আমন্ত্রণ জানিয়েছো, এবার তো এত সহজে আমি ছাড়ছি না, আমার আগে প্রশ্নের উত্তর দেবে, তারপরে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ যখন নিয়েছো এখন সামলাতেই হবে। ব্যাস, আসলে অ্যাস্ট্রোলজার পালাতে চাচ্ছে কেন, ওর তো ভয়, যদি বাই চান্সে কোনোভাবে যদি একবার চিনে ফেলে ওকে, তাহলে তো ওর রক্ষে নেই, ওকে ওখানেই মেরে ফেলবে। এই কারণে ও কিন্তু পালানোর জন্য বিভিন্ন অজুহাত দিচ্ছিল। তো এইবার ও যতই যেতে চায়, ওকে আর কিছুতেই ছাড়ে না, অ্যাস্ট্রোলজারকে চেপে ধরেছে এই গুরুনায়ক, মানে স্ট্রেঞ্জার রূপে যে আছে। এবার কি করলো, হাতটা ওর মুখের সামনে ধরেছে, এই দেখো, দেখে আমার এবার সমস্ত কথা বলো, সঠিক সঠিক বলতে হবে কিন্তু। তো এইবার ওর তো গলা শুকিয়ে এসছে, অ্যাস্ট্রোলজারের গলা শুকিয়ে এসছে, কী বলবে না বলবে বুঝে পাচ্ছে না। তো এবার কথাটাকে না অন্যদিকে ঘোরানোর জন্য বলছে, একজন মহিলা আছে যে, মানে এরকম বলে অন্যদিকে আর কি ব্যাপারটাকে ঘোরাতে চেয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার ওই গুরুনায়ক ধরে ফেলে, এই দাঁড়াও, তোমাকে তো আমি ওই সব কথা শুনতে চাইনি তোমার থেকে। হ্যাঁ, আমি আমার বর্তমান খোঁজে আমি সফল হব কি না সেটা বলো, মানে আমি যেই কারণে এই শহরে এসছি, এই জায়গাটা এসছি, সেই জায়গাটায় আমি আদৌ আমার উদ্দেশ্যে সফল হব কি না, বা যাকে খুঁজতে এসছি তাকে আমি খুঁজে পাবো কি না, সেই ব্যাপারে বলো, আমি অন্য কোনো উত্তর চাই না। এবার তো অ্যাস্ট্রোলজার ফ্যাসাদে পড়ে গেছে, তো অবশেষে রাজি হলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলবো, কিন্তু আমার উত্তর যদি সন্তোষজনক হয় তাহলে কি আপনি আমাকে 1 টাকা দেবেন। মানে তাও অ্যাস্ট্রোলজারের লোভ কেমন দেখো, মানে অ্যাস্ট্রোলজার তো ফুল কনফিডেন্ট এবার, মানে যেহেতু স্ট্রেঞ্জারকে মানে গুরুনায়ককে চিনে ফেলেছে, তো ওর সম্পর্কে যা বলবে ও তো 100% কারেক্টই বলবে, কারণ ওকে তো চেনে, সব কিছু ডিটেলসে বলে দিতে পারবে। সেই জন্য আবার কি বলছে, যে আমি যদি সব ঠিকঠাক বলতে পারি, আপনাকে যদি খুশি করতে পারি, তাহলে আমাকে আপনি 1 টাকা দেবেন। তো যাই হোক, এই ডিলটাতেও সেই স্ট্রেঞ্জার মানে গুরুনায়ক রাজি হয়ে গেল, ঠিক আছে আমি 1 টাকাই দেবো, ঠিক আছে। এবার বলছে দেখো, এইবার এই অ্যাস্ট্রোলজার মানে কনফিডেন্টভাবে একদম আত্মবিশ্বাসের সাথে উত্তর দিচ্ছে, বলছে দেখো, আপনাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল, ঠিক কি না, মানে আপনি মরেই গেছেন এমনটাই লোকে ভেবে নিয়েছিল, ঠিক তো। ব্যাস, এই কথা শুনে তো মানে ওই স্ট্রেঞ্জার মানে গুরুনায়ক তো বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আরও কি আরও আরও কি যেন বলো বলো, যে আপনার বুকে একবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, কি ঠিক তো। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, সত্যি তো ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। যেই না ওই ছুরির কথা বলেছে, অমনি সঙ্গে সঙ্গে আবার ওই স্ট্রেঞ্জার কী করলো, সঙ্গে সঙ্গে নিজের জামাটা খুলে ওই ক্ষতস্থানটা দেখালো, যে হ্যাঁ এই জায়গাটাতেই আমাকে আঘাত করেছিল। এবার ওই স্ট্রেঞ্জার মানে গুরুনায়ক নিজেই বলছে, হ্যাঁ আমাকে তো সবাই মৃতই ভেবে নিয়েছিল, আমাকে ওই সময় যদি ওই রাস্তা দিয়ে যেতে থাকা 2-1টা লোক ওই কুয়োর মধ্যে উকি না মারতো, তাহলে ওরা আমাকে দেখতেও পেতো না, আর আমাকে দেখতে না পেলে ওরা ওখান থেকে উদ্ধারও করতো না, আজ আমি হয়তো ওখানেই পড়ে মরেই যেতাম, আর এদের কারণে আজকে আমি বেঁচে গেছি। ইস, আমি যে কবে ওই লোকটাকে পাবো, তারপর ইস, মানে এই কথাটাগুলো যে বলছে, এদিকে তো অ্যাস্ট্রোলজার তো মনে মনে ভাবছে এই তো আমারই কথা বলছে। তো এবার অ্যাস্ট্রোলজার বুদ্ধি খাটিয়ে বলছে, আপনি ওকে পাবেন না, উনি তো পরলোকে চলে গেছে, উনি আজ থেকে 4 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেন এই কথাগুলো বললো, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার নিজেকে বাঁচানোর জন্য এরকম মিথ্যে বলছে, যে ওর সেই অপরাধী নাকি মারা গেছে। তো কোথায় মারা গেছে, ওই 4 মাস আগে দূরের একটা শহরে, এইসব বলেও নিজেকে বাঁচাতে চাইছে আর। তো এইসব শুনে তো স্ট্রেঞ্জার একটু মন খারাপ হলো, মানে একটু রাগও হচ্ছে, আবার ইস, মানে ওর ইচ্ছে ছিল নিজে হাতে শাস্তি দেবে সেই অপরাধীকে, তা তো হলো না। তো এবার জ্যোতিষী বলছে, মানে অ্যাস্ট্রোলজার বলছে, গুরুনায়ক, যেই না গুরুনায়ক বলে ডাক দিয়েছে, অমনি ওই স্ট্রেঞ্জার মানে অ্যাকচুয়ালি গুরুনায়ক বলছে, হ্যাঁ
তুমি আমার নামও জানো? তো বলছে হ্যাঁ, আমি তোমার সব জানি, তোমার সম্পর্কে সব কিছু জানি। এবার আমার কথা মন দিয়ে শোনো, আমি যা উপদেশ দিচ্ছি সেটা মানো। তুমি এক কাজ করো, তুমি এই পরের ট্রেনটা ধরেই বাড়ি চলে যাও, নেক্সট ট্রেন ধরেই তুমি সোজা বাড়ি চলে যাও। তোমার বাড়ি এই শহর থেকে উত্তর দিকের একটা গ্রামে, অনেক দূর তোমার বাড়ি, 2 দিন লাগবে তোমার বাড়ি পৌঁছোতে। তাই তো, তাই বলছি তুমি পরের ট্রেনটা ধরে সোজা বাড়ি চলে যাও, আর কোনোদিনও এই দক্ষিণের দিকে আর আসবে না কিন্তু। আর যদি তুমি এটা মানো তাহলে তুমি 100 বছর বাঁচবে, কারণ তুমি বাড়ি থেকে বেরোলেই বিপদ। আসলে অ্যাস্ট্রোলজারের নিজেরই বিপদ, অ্যাস্ট্রোলজার তো নিজেই ভয় পাচ্ছে, তাই জন্যে ওই গুরু নায়ককে বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে, যাতে গুরু নায়ক বের না হয়। কারণ গুরু নায়ক বের হলে এই শহরে যদি আবার চলে আসে, তাহলে কোনো দিন যদি ধরা পড়ে যায়, তাহলে তো অ্যাস্ট্রোলজারের কথা খারাপ আছে। সেই জন্যে ও কী করছে, যে অ্যাস্ট্রোলজার এই মানে একটু ওকে বোকা বানানোর চেষ্টা করছে। কি বললো, যে তুমি তোমার বাড়িতেই থাকো, তাহলে তুমি দীর্ঘদিন বাঁচবে, 100 বছর বাঁচবে। তো এবার গুরুনায়ক বলছে না না, তাহলে আর আমি বাড়ি থেকে বেরোতে যাবো কেন? লোকটা যখন মরেই গেছে, আমি তো এতদিন এদিক ওদিক ঘুরে বেড়াতাম ওই লোকটাকে, মানে আমার অপরাধীকে ধরার জন্য, কারণ আমি যদি ওকে পেতাম আমি ওখানে ওকে মেরেই ফেলতাম। কিন্তু এখন যখন শুনেই ফেললাম যে ও মরেছে, আশা রাখি ও ভালো মতো শাস্তি পেয়েই মরেছে। এবার অ্যাস্ট্রোলজার বলছে হ্যাঁ, শাস্তি তো পেয়েছে, ও একটা ট্রাকের তলায় পিষে মরেছে। এই কথা শুনে গুরুনায়ক খুব খুশি হলো, আত্মা শান্তি হয়ে গেল। এবার যাই হোক, সব ঝামেলা মিটে গেল। এবার সে তার ব্যাগপত্র গুটিয়ে টুটে মানে যাবে, ওই সময় ওই গুরুনায়ক এক মুঠো পয়সা তার হাতে ধরিয়ে দিল। ততক্ষণে কিন্তু জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো এবার অ্যাস্ট্রোলজার ফিরবে বাড়ি, তো এক মুঠো পয়সা নিয়ে ফটাফট বাড়ি এলো, কারণ সেদিন ফিরতে অনেকটা বেশি রাত হয়ে গেল। এবার বাড়ি এসে দেখে ওই দরজার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে অপেক্ষা করছে। ও সবসময় ফেরে, সেদিন আবার একটু বেশি দেরি হয়ে গেছে। তো স্ত্রী জিজ্ঞেস করলো কী ব্যাপার, আজকে এত দেরি কেন তোমার? তো স্ত্রীকে অত কিছু না বলে ওই পয়সাটা, এক মুঠো পয়সাটা হাতে দিয়ে বললো, গোনো তো দেখো তো কত আছে। তো এবার স্ত্রী গুনে টুনে বললো 12.5 আনা। স্ত্রীও বেশ আনন্দিত, কারণ সে বলছে যে আমাদের বাচ্চাটা কবে থেকে বায়না করে যে একটু মিষ্টি খাবো মিষ্টি খাবো। তো যাক, কালকে গিয়ে আমি ওই তালের গুড়, মানে জ্যাগেরি বলে যেটাকে, ঠিক আছে, সেই তালের গুড় নিয়ে আসবো আর নারকেল নিয়ে আসবো, সেই দিয়ে আমি বাচ্চাটার জন্য সুস্বাদু খাবার কিছু বানিয়ে দেবো। যেই না বলেছে 12.5 আনা, অমনি এই অ্যাস্ট্রোলজার রেগে গেছে। বলছে হ্যাঁ, মানে একটা গালাগাল দিয়েছে, বলছে শুয়োরটা আমাকে ঠকালো। মানে অ্যাকচুয়ালি দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে এই লাইনটা, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, মানে ওই শুয়োরটা আমাকে ঠকালো, এরকম বলেছে, একটা গালাগাল দিয়েছে খুব রেগে গিয়ে। মানে ওর কী হয়েছিল, ডিল হয়েছিল যে কত দেবে, পুরো 1 টাকা দেবে। তো 1 টাকা মানে কত, 16 আনা, দিয়েছে কত, 12.5 আনা, তাহলে কম হলো না? সেই জন্য ও রেগে গিয়ে এই কথাটা বলেছে। যাই হোক, এরপর রাতের খাবার টাবার শেষ করলো। খাবার টাবার শেষ করার পর এবার ওই স্ত্রীকে স্বামী ওই দরজার পাশে বসে বলছে, মানে ওই বারান্দাটা যেখানটায় আর কি ঘুমোবে, ঠিক আছে, ওই বারান্দা উপরে চাল থাকে, এরকম চওড়া টাইপের বারান্দা হয় না, সেই বারান্দাটাকেই বলছে পায়ল আর কি। সেই পায়লের উপর বসে ওই উত্তর দিচ্ছে, স্ত্রীকে বলছে আর কি, জানো আমার কাঁধের থেকে আজকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। এতদিন আমি ভাবতাম যে আমার হাতে বোধহয় একজনের হত্যা করার রক্ত আমার হাতে লেগে আছে, আমি খুনি, এরকমটা ভাবছিলাম। কিন্তু আজ আমি তাকে জীবিত দেখলাম। আসলে ওই গুরুনায়ককে তো আছে, ও জীবিত দেখেছে না, ওরই তো কাছে এসেছিল, মানে যাই হোক সেটা সামহাও এসেছিল। তো তো ওকে জীবিত দেখে ও বুঝতে পারলো যে দেখ, ওর হাত দিয়ে সেই মার্ডারটা হয়নি, লোকটা মরেনি, তার মানে ও খুনি নয়। তো যেই না স্ত্রীকে এই কথাগুলো বলেছে, স্ত্রী না ঢোক গিলল, হ্যাঁ তুমি খুন করার চেষ্টা করেছিলে? উফ ভগবান, মানে এরকম করছে আর কি স্ত্রী। তো তখন ওই কী বলে অ্যাস্ট্রোলজার বলছে হ্যাঁ, ওই অনেক দিন আগের কথা, আমাদের গ্রামে একবার ওই আমারও বয়স কম ছিল, ইয়াং বয়সে যা হয় আর কি, ওই মদ টদ খেয়ে জুয়া খেলছিলাম, ওই সময়টায় না একটু ঝগড়া হয়েছিল। তো তখনই ওই উত্তেজনার বশে ওকে আমি চাকু দিয়ে আঘাত করেছিলাম। আমি তো ভেবেছি ও মরে গেছে। আর ছাড়ো তো এইসব কথা, ছাড়ো তো বলে টলে বলছে থাক, এখন অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, চলো। এই বলে ফাইনালি সে ওখানটায় শুয়ে পড়লো। এখানেই গিয়ে অ্যাস্ট্রোলজার্স ডে কাহিনিটা শেষ হলো, ঠিক আছে।
তার মানে ও এই দেখো অ্যাস্ট্রোলজার কি করে নিজের বুদ্ধির বলে নিজেকে কিন্তু ঠিক বাঁচিয়ে নিল, তাই না? আশা করি তোমরা কাহিনীটা মন দিয়ে শুনেছো। যদি কিছুটাও বুঝে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার টুকু করে দিও। আর চ্যানেলটাতে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও।